ঢাকা ব্যাংক পিএলসি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের অন্যতম লিস্টেড এই ব্যাংকটি 2025 সালের বিপরীতে 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বিনিয়োগকারীদের জন্য। লিস্টেড এই প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকটির শেয়ারে কি বিনিয়োগ করবেন, অথবা বিনিয়োগ থাকলে সেটি কি সেল করে বের হয়ে যাবেন, নাকি হোল্ডে রাখবেন? চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে। তো প্রথমেই এই ঢাকা ব্যাংক পিএলসির গত 31শে মার্চ 2026 পর্যন্ত তাদের আর্নিং পার শেয়ার বা ইপিএস ছিল 54 পয়সা, যেটা তার ঠিক এক বছর আগে অর্থাৎ 31শে মার্চ 2025 সালে ছিল কিন্তু 76 পয়সা। অর্থাৎ এখানে কিন্তু এক বছরের ব্যবধানে তাদের ইপিএসটা কমেছে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি এই ব্যাংকটির নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাপ পার শেয়ার, যেটা 31শে মার্চ 2026 সালে ছিল 23 টাকা 62 পয়সা, সেটা তার এক বছর আগে ছিল 21 টাকা 75 পয়সা। অর্থাৎ ন্যাপ পার শেয়ারটা কিন্তু বেড়েছে এই এক বছরে। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার, সেটা 31শে মার্চ 2026 সালে ছিল ঋণাত্মক 7 টাকা 37 পয়সা, নেগেটিভ সেটা হয়ে গিয়েছে। অথচ তার ঠিক এক বছর আগে কিন্তু এটা ছিল 12 টাকা 97 পয়সা, সেখান থেকে এটা -7 টাকা হয়ে গিয়েছে। এবং তাদের ইপিএস যেটা কমেছে সেটার ব্যাখ্যা হিসেবে তারা বলেছে যে তাদের অপারেটিং ইনকাম কমে যাওয়া এবং হাইয়ার অ্যামাউন্ট অফ লোন প্রভিশনিং এর জন্য তাদের এই আর্নিং পার শেয়ারটা কমেছে। আর অপারেটিং ক্যাশ ফ্লো যেটা কমেছে সেটার কারণ হিসেবে তারা দেখিয়েছে ডিক্রিজ অফ ডিপোজিটস ইন কম্পারিজন উইথ প্রিভিয়াস পিরিয়ড। অর্থাৎ এই এক বছরে তাদের আমানত সংগ্রহটা তার আগের পিরিয়ডের তুলনায় কম হয়েছে, যার কারণে ক্যাশ ফ্লো পার শেয়ার কমেছে এই এক বছরে। আর আর্নিং কমার কারণ হিসেবে বলা হচ্ছে হাইয়ার লোন প্রভিশনিং এবং লোয়ার অপারেটিং ইনকাম। পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের সবচেয়ে আলোচিত যে পয়েন্ট নন পারফর্মিং লোন বা খেলাপি ঋণ, এইটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি যে 31শে ডিসেম্বর 2025 সাল পর্যন্ত কিন্তু এই ঢাকা ব্যাংকের খেলাপি ঋণের পার্সেন্টেজ ছিল অনলি 3.77। সো তাদের এনপিএল হচ্ছে মাত্র 3.77%, যেখানে তার ঠিক এক বছর আগে অর্থাৎ 31শে ডিসেম্বর 2024 সালে ছিল 5.33% তাদের এনপিএল। অর্থাৎ সেই কম্পারিজনে কিন্তু তারা দেখিয়েছে যে 29% এনপিএল তাদের কমেছে এই এক বছরের ব্যবধানে। সো 5% থেকে তারা কমিয়ে 3.77%-এ নিয়ে এসেছে, এবং এটা বিলো 5%, ইটস এ ভেরি ভেরি হেলদি অ্যান্ড লুক্রেটিভ একটা এনপিএল তাদের। সো খেলাপি ঋণের মাত্রাটা অবশ্যই তাদের একটা সেফ পজিশনে আছে। সো সেই ধরনের আশঙ্কা যে খেলাপি ঋণ দেউলিয়া হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি, গ্রাহকদের আমানত ফেরত দিতে না পাওয়া, এই ধরনের ঝুঁকি থেকে কিন্তু ঢাকা ব্যাংক মুক্ত, যেহেতু মাত্র 3.77% তাদের খেলাপি ঋণের মাত্রা। এর বাইরে তাদের ব্যাংকটির যে সিআরএআর, ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও, যেটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসারে মিনিমাম 12.5% থাকতে হয়, সেটা ঢাকা ব্যাংকের আছে এখন 13.39%। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গাইডলাইনের চেয়েও কিন্তু প্রায় 1% বেশি আছে। সো সেখান থেকেও তারা সেফ পজিশনে আছে। এবং ব্যাংকটির রিটার্ন অন ইকুইটি আছে 11.62% 2025 সালে, যেটা 2024 সালে ছিল 5.71%। অর্থাৎ এই এক বছরের ব্যবধানে তাদের রিটার্ন অন ইকুইটি কিন্তু ডাবল হয়েছে। সো এই বিষয়গুলো খুবই সলিড এবং একটা ক্যাপিটাল এডিকুয়েসির একটা হেলদি ইন্ডিকেটর এই ব্যাংকটি। তাদের খেলাপি ঋণ লেস দ্যান 4%, তাদের সিআরএআর অ্যাবাভ 12.5% বা রিটার্ন অন ইকুইটি 11%-এর উপরে। পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জে গত 9 জুলাই 2026 তারিখ পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রাইস ছিল 12 টাকা 10 পয়সা, এবং বর্তমানে ব্যাংকটির পরিশোধিত মূলধন আছে 1056 কোটি টাকা। তো যেহেতু এই পেইড আপ ক্যাপিটাল 2000 কোটি টাকার নিচে, সেই হিসেবে 2027 সাল থেকে ব্যাংকটি সরাসরি ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না, তবে স্টক ডিভিডেন্ড দিতে পারবে, এবং সেই বোনাস শেয়ার আপনি সেকেন্ডারি মার্কেটে সেল করেও কিন্তু ক্যাশ ইনকাম করতে পারবেন। সো 2025 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য, আর 2024 সালেও টোটাল 10% ডিভিডেন্ড দিয়েছে, তবে সেটা 5% ক্যাশ ডিভিডেন্ড এবং বাকি 5% ছিল স্টক ডিভিডেন্ড। এবং লেটেস্ট আনঅডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট মোতাবেক ব্যাংকটির কারেন্ট পিই রেশিও 9 জুলাই 2026 তারিখে 5.4। সো ব্যাংকিং সেক্টর হিসেবে পিআর ব্যাংকগুলোর তুলনায় 5.4 এটা ফেয়ার ভ্যালু বলা যায়, ওভার ভ্যালু বা আন্ডার ভ্যালু না বাংলাদেশের অন্যান্য লিস্টেড ব্যাংকের সাপেক্ষে। এবং তাদের ডিভিডেন্ড ইল্ড, যেটা 2024 সালে ছিল 4.59%, সেটা 2025 সালে বেড়ে দাঁড়িয়েছে 8.85%। সো আমরা দেখতে পাচ্ছি যে তাদের
ডিভিডেন্ড ইল্ডটা কিন্তু 2025 সালে ছিল ভেরি ভেরি লুক্রেটিভ, অলমোস্ট 9% একটা ডিভিডেন্ড ইল্ড, এবং তার আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি। So, যেহেতু তাদের খেলাপি ঋণ বিলো 4% বা সিআরএআর ভালো, প্রত্যেকটা জিনিসই বেশ হেলদি পজিশনে আছে, সেই জন্য তাদের ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতাও, তাদের এই ডিভিডেন্ড ইল্ড যেটা প্রায় 9% সেটা দ্বারা প্রমাণিত। তো 2000 সালে ব্যাংকটি লিস্টেড হয় অ্যাজ এ পাবলিক ব্যাংক, পাবলিকলি ট্রেডেড ব্যাংক হিসেবে এই ঢাকা স্টক এক্সচেঞ্জে এ ক্যাটাগরির শেয়ার এটি, এবং স্পন্সর ডিরেক্টরদের হাতে 44% শেয়ার আছে এই ব্যাংকটির। আর বাকি যেই শেয়ারগুলো সেটা ইনস্টিটিউশনাল এবং পাবলিক বা রিটেল শেয়ার হোল্ডারদের কাছে আছে। ব্যাংকটির লং টার্ম লোন আছে 3313 কোটি টাকা, এবং তাদের হেড অফিস বর্তমানে ঢাকার গুলশান 1-এ। তো এই ছিল সংক্ষেপে এই ঢাকা ব্যাংক পিএলসি নিয়ে একটা ব্রিফ একটা রিভিউ। তো তো এই মূল পয়েন্ট হচ্ছে যে তাদের যেহেতু বর্তমানে পিই রেশিও মাত্র 5, তো সেই হিসেবে কিন্তু আমি বলবো যে এই মুহূর্তে বাইং পজিশন হিসেবে ব্যাংকটা অ্যাট্রাকটিভ আছে, যেহেতু ইটস এ মডারেটলি ভ্যালুড পিই রেশিও। এবং বাইং পজিশন হিসেবে অ্যাট্রাকটিভ হিসেবে অবশ্যই আপনি এখন এই শেয়ারে বিনিয়োগটা শুরু করতে পারেন। আর যদি আপনি সেল করতে চান, এক্ষেত্রে যদি ক্যাপিটাল গেইন হয়ে থাকে বা জরুরি টাকার প্রয়োজন হয়, আপনি সেল করে বের হয়ে যেতে পারেন। তবে সেল না করে আমি বলবো এই মুহূর্তে হোল্ডে থাকাটা বেস্ট অপশন। কারণ হচ্ছে যেহেতু ব্যাংকটির এনপিএল রেশিও তারা 5% থেকে বিলো 4%-এ নামিয়ে এসেছে, তাদের ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও মোর দ্যান 12.5%, রিটার্ন অন ইকুইটি আমরা দেখলাম 11%-এর উপরে, প্রত্যেকটা জিনিসই ভালো। তো সেই হিসেবে ধরে নেওয়া যায় ব্যাংকটির গুড গভর্নেন্স আছে, তাদের কর্পোরেট গভর্নেন্স বা সুশাসন এগুলি তারা নিশ্চিত করতে পেরেছে বলেই কিন্তু এই খেলাপি ঋণ বা অন্যান্য বিষয়গুলো কন্ট্রোলে আছে। এবং ভবিষ্যতেও কিন্তু এই সুশাসন বা স্টেবিলিটি ধরে রাখা সাপেক্ষে তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধি হবে, এবং সময়ের সাথে সাথে আপনার তখন এই শেয়ারের বিপরীতে একটা ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন হতে থাকবে, বা বছর বছর আপনি ভালো একটা ডিভিডেন্ড পাওয়ার একটা সুযোগ আছে এই ব্যাংকটি শেয়ার থেকে। সেই হিসেবে বাই করা এবং হোল্ডে রাখাটাই কিন্তু ঢাকা ব্যাংক পিএলসি শেয়ারের সাপেক্ষে এখন বেস্ট একটা অপশন। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। তো এই স্টক রিভিউ নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, অথবা আপনি যদি আপনার পছন্দের অন্য কোনো ভ্যালু স্টকের রিভিউ দেখতে চান, আমার এই ভিডিওর কমেন্টে জানালে আমি অবশ্যই চেষ্টা করব আপনার পছন্দের সেই ভ্যালু স্টকের রিভিউ নিয়ে পরের ভিডিওতেই আপনার সামনে উপস্থিত হতে। ধন্যবাদ।